সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব আরবি এর বাংলা অনুবাদ, ট্রান্সলেশন আলোচনা করব প্যারা বাই প্যারা। এটি লিখেছেন জয়েস। এর এই আলোচনা করবে এটি আমরা সামারি আলোচনা করেছি, আমরা জীবন কর্ম সম্পর্কে আলোচনা করেছি আরবির, এবং আমরা এই লেখাটি সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি। আপনারা সেই ভিডিও যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে যে সামারিটি দেখে আসতে পারেন। তো চলুন আজ প্যারা বাই প্যারা আলোচনা করা যাক। North Richmond Street, being blind, was a quiet street except at the hour when the Christian Brothers School said to boys be. An uninhabited house of two stories stood at the blind end, detached from its neighbors in a square ground the other houses of the street. Courtiers of decent lives within them gazed at one another with brown, imperturbable faces. আমি বারবার বলছি, যদি আপনারা সামারি দেখেন তাহলে আপনাদের আরবি এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এখানে বলছেন যে খ্রিস্টিয়ান ব্রাদার্স স্কুলের বালকেরা বিদ্যালয়ের যখন ছুটি হওয়ার পরে যখন দলে দলে বের হয় বের হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত নর্থ রিসমন্ড স্ট্রিট রোডটি একেবারে ঝিম মেরে পড়ে থাকে। দুপাশে দোতলা বাড়িগুলো মিলেমিশে আছে, শরীরের সাথে শরীর লাগিয়ে ঘেঁষাঘেঁষি করে। অভিজাত শ্রেণীর মানুষেরা নিরুপদ্রব বাস করে এখানে। রাস্তার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ফাঁকা নিরিবিলি একটা বাদামি রঙের দোতলা বাড়ি। The former tenant of our house, a priest, had died in the back drawing room, year must from having been long enclosed. Hanging all the rooms and the west room behind the kitchen was littered with old useless papers. Among these I found a few paper-covered books, the pages of which were current and dumb. The Abbot by Walter Scott, The Devout Communicant, and The Memories of Widow. I liked the last best because its leaves were yellow. The wild garden behind the house contained a central apple tree and a few straggling bushes, under one of which I found the late tenant's rusty bicycle pump. He had been a very charitable parish. In his will he had left all his money to institutions and the furniture of his house to his sister. বলছেন যে অনেক আগে আমাদের বাসায় একজন যাজক ভাড়া থাকতেন। পিছনের ড্রয়িং রুমে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সে থেকেই রুমটা আর তার পাশের অন্যান্য কক্ষগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ। রুমগুলোর ভ্যাপসা আর গোমট অবস্থা। পিছনের রান্নাঘরে জমা ছিল রাজ্যের টুকিটাকি জিনিস ও আবর্জনা। সেখানে আমি মলাটে মোড়া কিছু বই পেয়ে যাই। বইয়ের কাগজগুলো স্যাঁতসেঁতে আর পাতাগুলো ছিল কুঁকড়ানো। স্যার ওয়াল্টার স্কেটের দ্য অ্যাবট, দ্য ডেভোট কমিউনিকেন্ট এবং দ্য মেমোরিজ অফ ভিডক বইগুলো। আমি শেষোক্ত গ্রন্থটি পছন্দ করলাম কারণ এর পাতাগুলো হলদে হয়ে গিয়েছিল। বাড়ির পিছনে ছিল একটা জংলা বাগিচা, মাঝখানে ছিল একটি আপেল গাছ আর স্থিত ছড়ানো ছিটানো কিছু আগাছার ঝোপ। এই ঝোপগুলোর একটি তল থেকে আমি কুড়িয়ে পাই আমাদের মৃত ভাড়াটিয়া যাজকের সাইকেলে হাওয়া দেওয়ার পাম্পটি। যাজক মহোদয় ছিলেন খুবই দানশীল মানুষ। তার ইচ্ছা অনুযায়ী তার সকল সহায় সম্পদ অর্থ তিনি দান করে গিয়েছিলেন নানা প্রতিষ্ঠানে, আর তার গৃহের সব আসবাবপত্র তিনি তার বোনকে দিয়েছিলেন। When the short days of winter came, dusk fell before we had well eaten our dinners. When we met in the street, the houses had grown somber. The space of sky above us was the color of ever-changing violet, and towards it the lamps of the street lifted their feeble lanterns. The cold air stung us, and we played till our bodies glowed. Our shouts echoed in the silent street. The career of our play brought us through the dark, muddy
lanes behind the houses where we ran the gauntlet of the rock trees from the cottage to the back doors of the dark, dripping gardens where waters arose from the ash pits, to the dark, odorous stables where a coachman smoothed and conveyed the horse or shock music from the backlit harness. বলছেন যখন শীতের দিনগুলো ছোট হয়ে আসতো তখন গোধূলির আবছা অন্ধকার নেমে আসার পূর্বেই আমরা দুপুরের খাবার খেয়ে নিতাম। এখানে ডিনার্স বলতে কিন্তু দুপুরের খাবার বোঝাইছে, ডিনার বলতে আমরা রাতের খাবার বুঝি, কিন্তু এখানে বোঝাইছে দুপুরের খাবার। যখন আমরা সবাই বাড়ির সামনে রাস্তাটায় মিলিত হতাম তখন চারিপাশে নেমে আসতো কবরের মতো নীরবতা, মাথার চারিপাশে আকাশে তখন বেগুনি আভা ধরছে আর রাস্তার বাতিগুলো মিটমিট করে জ্বলছে। ঠান্ডা হাওয়া শরীরে এসে ঠান্ডা হাওয়া শরীরে এসে ঝাপটা দিত। আমাদের শরীরগুলো আফসা হয়ে হয়ে না যাওয়া পর্যন্ত আমরা খেলতেই থাকতাম। আমাদের চিৎকার চেঁচামেচি প্রতিধ্বনি তুলত নির্জন রাস্তায়। আমাদের খেলার পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে শেষে নিয়ে আসতো বাড়ির পিছনের অন্ধকারাচ্ছন্ন কর্দমাক্ত পথটাকে। বাড়ি হতে ভেসে আসা গালিগালাজে ভয়ে আমরা দৌড়ে চলে যেতাম পিছনে পিছনে অন্ধকারে ডুবে থাকা বাগানে, যেখানে ছাইয়ের গাদা তীব্র গন্ধ ভেসে আসতো। সেই ছাই গাদার গন্ধমাখা অন্ধকারে ঘোড়ার গাড়ির পোস্টম্যান ও তার অশ্বগুলো দলাই মলাই করতো, আর অশ্বগুলোর লাগামের আওয়াজে সৃষ্টি হতো এক সঙ্গীতময়তা। জেনারেলি এখানে লেখক আমাদের এলাকার বা আমাদের ছোটবেলার ছবিটি ফুটিয়ে তুলেছেন। যখন আমরা সন্ধ্যা হয়েছে খেলা করতে করতে তখন বাড়িতে আসতাম, সন্ধ্যাবেলা কিন্তু বাড়িতে আসলে অনেক বকাঝকা করতো পিতা মাতা, অনেকে বকাঝকা করে। ঠিক সেই সময় আমরা কি করি, ঘরের পিছন থেকে বা পিছন দিক দিয়ে কোনো পথ আছে কিনা সেটা খুঁজে সেই পথ দিয়ে ঢোকার চেষ্টা করি। তারপরে যদি দেখতে পাই পিতা মাতা কতই না বকাঝকা করে, সেই বিষয়টি এখানে তিনি তুলে ধরেছেন লেখক। When we returned to the street light from the kitchen windows, had filled the areas. If my uncle was seen turning the corner, we hid in the shadow until we had seen him safely housed. Or if Magnar's sister came out on the doorstep to call her brother into his tea, we watched her from our shadow peer up and down the street. We waited to see whether she would remain or go in, and if she remained, we left our shadow and walked up to Magnus' steps resignedly. She was waiting for us, her figure defined by the light from the half-open door. Her brother always teased her before he obeyed, and I stood by the railing looking at her. Her dress swung as she moved her body, and the soft rope of her hair tossed from side to side. বলছেন যখন when we returned to the street, যখন আমরা রাস্তা হতে ঘরে ফিরে আসতাম তখন রান্নাঘরের জানালা পথে হাওয়া আলো অঙ্গনটা আলোকিত করেছে। আশেপাশে যদি আমার চাচাকে দেখতে পেতাম তাহলে আমরা দ্রুত অন্ধকারের জায়গায় লুকিয়ে পড়তাম, যে পর্যন্ত না তাকে আড়াল করে বাড়িতে ঢুকে পড়তে পারতাম, কিংবা যদি ম্যানগানের বোনটি বাইরে দরজার সামনে বের হয়ে তার ভাইকে চা পান করার জন্য ডাকতো, আমরা তাকে দেখার জন্য উকিঝুঁকি দিতাম। রাস্তায় আমাদের ছায়াগুলো ওঠানামা করত, আমরা তার অবস্থান এবং বাড়ির ভিতরে চলে নেওয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করতাম। আমরা এবং আমাদের ছায়া পিছনে পিছনে ফলক ফেলে পরাজিতের মতো ম্যানগনের সাথে পা ফেলে অগ্রসর হতাম। সে আমাদের জন্য অপেক্ষা করত। দরজার ফাঁক হতে বের হয়ে আসা আলোতে তার শরীরটা দৃশ্যমান হতো। যে পর্যন্ত তার ভাইটি তার বশ্যতা না মানত ততক্ষণ পর্যন্ত সে তাকে উত্ত্যক্ত করতেই থাকতো। আমি রেলিং এর সামনে দাঁড়িয়ে ওকে প্রত্যক্ষ করতাম। তার শরীরে নড়াচড়াতে তার বসন আন্দোলিত হতো আর কোমল চুলের বেনিটা এপাশে ওপাশে দোলতো। Every morning I lie on the floor in the front parlor watching her door. The blind was pulled down to within an inch of the sash so that I could not be seen.
When she came out on the doorstep, my heart leapt. I ran to the hall, seized my books, and followed her. I kept her brown figure always in my eye, and when we came near the point at which our ways diverged, I quickened my pace and passed her. This happened morning after morning. I had never spoken to her except for a few casual words, and yet her name was like a summons to all my foolish blood. বলছেন প্রতিদিন সকালে আমি সামনের বৈঠকখানার মেঝেতে শুয়ে ওদের দরজার দিকে নজর রাখতাম। জানালার দিকটা একটু ফাঁকা থাকতো, সেই ফাঁকে আমি ওকে ঝুঁকি মেরে তাকে দেখতে ব্যর্থ হতাম। ও যখন ওদের বাড়ির দরজার সামনে সিঁড়িতে বের হতো তখন আমার হৃদয়টা উথাল পাথাল করতে থাকতো। আমি দ্রুত দৌড়ে হল ঘরে গিয়ে একটি বই হাতে করে পড়ার ভান করে তাকে দেখতাম। আমি সর্বদা তার বাদামি রঙা শরীরটা চোখে চোখে রাখতাম, আর যখন আমরা দুজন কাছাকাছি আসতাম তখন আমি দ্রুত মনোযোগ অন্যদিকে নিমগ্ন করতাম, দ্রুত পাশ কাটিয়ে যেতাম তাকে। প্রতিটি সকালেই এমনটি ঘটতে থাকতো। প্রয়োজনীয় কোনো কথা ছাড়া বিশেষ কোনো কথাই হতো না তার সাথে, অথচ তার নামটা আমার রক্তের মাঝে ডাক দিয়ে সারা হতো। Her image accompanied me even in places the most hostile to romance. One Saturday evenings, when my aunt went marketing, I had to go to carry some of the parcels. We walked through the flaring streets, led by drunken men and bargaining women bargaining women, aimed the courses of laborers, the shield litanies of the shop boys who stood on guard by the barrels of pigs. 6. The nasal chanting of street singers who sang a come all you about Donovan Rosa, or a ballad about the troubles in our native land. These noises converged in a single sensation of life for me. I imagined that I bore my solace safely through a throng of foes. বলছেন স্থানকালের নানা প্রতিকূলতা সত্ত্বেও তার ছবি সর্বদা একটা রোমান্টিকতা সহ আমাকে ঘিরে থাকতো। শনিবার সন্ধ্যাবেলা আমার চাচি বাজারে যেতেন, আমি তার সাথে ব্যাগ ট্যাগ বহন করতাম। আলোক উজ্জ্বল রাস্তা ধরে আমরা হেঁটে যেতাম। মাতাল লোক, দাম নিয়ে দর কষাকষি করা মহিলা আর গালিগালাজ যত শ্রমিকদের ঠেলে ঠুলে আমরা অগ্রসর হতাম। বাক্সর ভর্তি পিক্স সিক্স সামনে রেখে দোকানের বালকগুলো চিৎকার করে ক্রেতার মনোযোগ আকর্ষণ করত। নাকি সুরে নাকি বাঁশি থেকে পথ গায়করা গাইতো, চলে এসো সদলে ও ডানভন রোসা, কিংবা আমাদের জনপদে কোনো বিষাদ গাথা। এইসব শব্দাবলী বিন্দুমাত্র আমাকে স্পর্শ করতো না। আমি ভাবতাম আমার এই পানপত্র আমি নিরাপদে ছুড়ে দিতে পারবো শত্রু গুজ্জ লক্ষ্য করে। Her name sprang to my lips at moments in strange prayers and phrases which I myself did not understand. My eyes were often full of tears. I could not tell why, and at times a flood from my heart seemed to pour itself out into my bosom. I thought little of the future. I did not know whether I would ever speak to her or not, or if I spoke to her, how I could tell her of my confused adoration. But my body was like a harp, and her words and gestures were like fingers running upon the wires. বলছেন বিপদকালীন প্রার্থনা কিংবা ভক্তিপূর্ণ কোনো কর্মে হঠাৎ করেই কেন জানি ম্যানগনের বোনের নামটা মুখ ফসকে বেরিয়ে যেত। আমি তা আদৌ বলতে পারবো না। আমার দু চোখ সর্বদা অস্ত্রপূর্ণ থাকতো, কেন থাকতো আমি তা বলতে পারবো না। আর একই সময়ে কিসের আবেগধারা যেন আমার হৃদয় হতে উপচে বের হতো বক্ষভেদ করে, সেটিও বলতে পারবো না। আমি ভবিষ্যতের কথা অল্পই ভাবতাম। আমি জানতাম না আমি কখনো তাকে আমার চিরন্তন কথাটি বলতে পারবো কিনা। যদিও বলতে পারি তাহলে আমি আমার অন্তরে এলোমেলো অবস্থার কথা বলতে পারবো কিনা সন্দেহ। আমার পুরো শরীরটা ছিল বাদ্যযন্ত্রের মতো, তার শব্দাবলী আর চলন বলনও আমার বাণী তারে যেন অঙ্গুলি চালনা করে যেত। One evening
I went into the back drawing room in which the Paris had died. It was a dark, rainy evening, and there was no sound in the house. Through one of the broken panes, I heard the rain impings up from the earth, the fine incent needles of water playing in the sodden beds. Some distant lamp or lighted window gleamed below me. I was thankful that I could see so little. All my senses seemed to desire to veil themselves, and feeling that I was about to sleep from them, I pressed the palms of my hands together until they trembled, murmuring, "Olaf, Olaf," many times. ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলায় আমি পিছনের বৈঠকখানা দিয়ে ঘরে চলে এলাম, যেখানে ভাড়াটিয়া যাজক মারা গিয়েছিলেন। এটা ছিল বৃষ্টি মুখর একটি সন্ধ্যা। গৃহে কোনো রকম সারা শব্দ ছিল না। আমি শুনেছি অবিরল বৃষ্টির আছড়ে পড়ছে আধা সিক্ত ঘামাশ্রিত মৃতকায় সূচের মতো করে। একটু দূরের বাতিগুলো আর জানালার মৃদু আলো আবছা দেখাচ্ছিল। আমি ধন্য, আর এই অল্প কিছুই আমি দেখতে পাচ্ছিলাম। আমার একান্ত ইচ্ছের কাছে এইসব দৃশ্য বলে একেবারে ঢাকা পড়ে যেত। আমি দ্রুত পিছলে বের হয়ে যেতাম এসব থেকে আমার দায়িত্বর বা দৈতার উদ্দেশ্যে। আমি আমার দুহাতের পাতা একত্র করে কসলাতে কসলাতে বিড় বিড় করে অনেকক্ষণ ধরে উচ্চারণ করতাম, ও প্রেম, ও আমার ভালোবাসা, ওলাপ ওলাপ, আমার ভালোবাসা। At last she spoke to me. অবশেষে সে আমার সাথে কথা বললো। When she addressed the first words to me, I was so confused that I did not know what to answer. যখন সে আমাকে উদ্দেশ্য করে তার প্রথম বাক্যটি উচ্চারণ করলো, আমি ভেবে পেলাম না এর কি উত্তর দেব। She asked me, was I going to Araby? সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি আরবিতে গিয়েছিলাম কিনা। I forget whether I answered yes or no. আমি ভুলে গিয়েছিলাম যে ওকে হ্যাঁ কি না উত্তর দেব। It would be a splendid bazaar. She said she would love to go. বলছেন যে আমি গেছিলাম কিনা মনে নেই। আমি হ্যাঁ না গোছের একটা জবাব দিলাম। আরবি বা আরবি ছিল একটা বন্ডিল বাজার। ও বলল সেখানে she said she would love to go. সেখানে সে খুশি মনে যেতে আগ্রহী। And why can't you? I asked. আমি তাকে জিজ্ঞেস করলাম তবে যাও না কেন। While she spoke, she turned a silver bracelet round and round her waist. She could not go, she said, because there would be a spirit that week in her convent. Her brother and two other boys were fighting for their caps, and I was alone at the railing. She held one of the spikes, bowing her head towards me. The light from the lamp opposite our door caught the white curve of her neck, lit up her hair that rested therein, falling lit up the hand upon the railing. It fell over one side of her dress and caught the white border of a petticoat just visible as she stood at ease. ও তার কবজিতে জড়ানো রূপের ব্রেসলেটটা ঘোরাতে ঘোরাতে কারণ হিসেবে সে বলল, গির্জায় উপস্থিতি গির্জায় উপস্থিত থাকতে হবে, আর এ সপ্তাহে গির্জায় প্রার্থনা সবার জমায়েত যোগ দিতে হবে। ওর ভাই আর দুটি বালক তাদের ক্যাপ নিয়ে টানা হেঁচড়া করছিল, আর আমি একাকে দাঁড়িয়েছিলাম রেলিং ধরে। অপর পাশে আমাদের গৃহের দরজার ফোকর গলে বাতির আলো ঠিকরে পড়ে ওর কণ্ঠদেশ বেষ্টন করে বৃত্তি তৈরি করেছিল। কেশ গুচ্ছ তার অলস ভাবে বিশ্রাম নিচ্ছিল, আবার এলিয়ে পড়ছিল। হাত দুটি ওর আলতো করে বিশ্রামের ভঙ্গিতে রাখা ছিল রেলিং এ। একপাশে ঝুলে পড়া ঘাগড়ার সাদা কিনারা ধরে রেখেছিল সে। It is well for you, she said. সে বলল, এটা তোমার জন্য ভালো হবে। If I go, I said, I will bring you something. যদি আমি মেলাতে যাই তাহলে তোমার জন্য অবশ্যই কিছু আনবো। What innumerable foils laid waste my walking and sleeping thoughts after that evening. I wish to inha- in sorry annihilate sorry what is the pronunciation is this?
annihilate, actually একসঙ্গে হয়ে গেছে, annihilate the tedious intervening days. I slept against the work of school at night in my bedroom, and by day in the classroom her image came between me and the page I stopped to read. The syllables of the word Araby were called to me through the silence in which my soul luxuriated and faced an instant enchantment over me. I asked for leave to go the bazaar one Saturday night. My aunt was surprised and hoped it was not some Freemason affair. I answered few questions in class. I watched my master's face pass from ability amiability to sternness. She hoped I was not beginning to idle. I could not call my wandering thoughts together. I had hardly any patience with the serious work of life which, now that it stood between me and my desire, seemed to me child's play, ugly, monotonous child's play. সব এক হয়ে গেছে, এখানে ফাঁক হওয়া দরকার, এই জন্য শব্দগুলো পড়তে সমস্যা হচ্ছে। কি বোকামি না, কি বোকামিই না আমি করেছি প্রতিদিনের জাগরণে আর নিদ্রায়। সেদিন সন্ধ্যার পর থেকে সবকিছু ঝেঁটিয়ে দূর করলাম মন থেকে। সেদিন সন্ধ্যার পর হতে ভাবলাম আমার সব ক্লান্তিকর দিকগুলো একেবারে ধ্বংস করে দিবে। বিদ্যালয়ের কাজগুলো আমার কাছে জ্বালাতন বলে মনে হলো। দিনের বেলায় আমার শ্রেণীকক্ষে আর রাতের বেলায় আমার শয়নকক্ষে শুধু তারই মুখ আমার ভিতরে আসা যাওয়া করতে লাগলো। পড়াশোনার ব্যাপার তো ক্লান্তিকর মনে হতে থাকলো। আরবি নামের অক্ষর কটি আমার নীরব অন্তঃকরণে ব্লাস বৈভবে আহ্বান জানালো, আর প্রাচ্যদেশীয় সম্মোহনী যেন আমার মাঝে ভর করলো। আমি জিজ্ঞেস করলাম শনিবার রাতে আমাকে বাজারে যেতে হবে কিনা। আমার চাচা অবাক হলেন আর আশা করলেন যে এটি গোপন ভ্রাতৃর সঙ্গে যোগ দেওয়ার কোনো উদ্দেশ্য নয় তো। আমি আমার ক্লাসের পাঠের খুব খুব কম সংখ্যক উত্তর প্রদান করলাম। আমি লক্ষ্য করলাম আমার শিক্ষকের মমত্ববোধ নয়, কাঠিন্যত ছায়া পড়েছে। আমি আশা করেছিলাম শুরুতে আমি ততটা অলসতা প্রদর্শন করব না। আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো খুবই ধৈর্য সহকারে সমাধা করার চেষ্টা করতাম, কিন্তু বর্তমানে আমার এবং আমার ইচ্ছার মাঝে ম্যানগানের বনের বিষয়টি প্রবেশ করে সকল কর্মকাণ্ডগুলোকে আমার ছেলেমির পর্যায়ে এনে ফেলেছে, ছেলে খেলার পর্যায়ে চলে গেছে, প্রেমে পড়ে যাওয়া হয়। On Saturday morning, I remind my uncle that I wish to go to the bazaar in the evening. শনিবার সকালবেলাতে আমি আমার চাচাকে স্মরণ করিয়ে দিলাম যে আমি সন্ধ্যাবেলায় মেলাতে যেতে চাই। He was fussing at the hot stand, looking for the hat, brush, and answered me curtly. তিনি তখন দেয়াল দেয়াল আলনায় রক্ষিত টুপির স্ট্যান্ডে টুপির ব্রাশ খুঁজতে ব্যস্ত ছিলেন, আর সে অবস্থায় দায়সারা ভাবে জবাব দিলেন, ইয়েস বয় আই নো, হ্যাঁ আমি জানি বাছা। As he was in the hall, I could not go into the parlor and lie at the window. I left the house in bad humor and walked slowly towards the school. The year was pitilessly raw and already my heart misgave me. যেহেতু তিনি হল কক্ষে ছিলেন, সেজন্য আমি সামনের বারান্দার জানালার পাশে শুতে গেলাম না। আমি এই হাস্যকর বাড়িটা হতে বের হলাম আর বিদ্যালয়ের পথে রওনা হলাম। বাতাস ততটা তীব্র শীতল ছিল না, কিন্তু আমার হৃদয়টা কেমন যেন বিষণ্ণতার ভরে গেল। When I came home to dinner, my uncle had not yet been home. Still it was early. I sat staring at the clock for some time, and when its ticking began to irritate me, I left the room. I mounted the staircase and gained the upper part of the house. The high, cold, empty, gloomy rooms liberated me, and I went from room to room singing. From the front window, I saw my companions playing below in the street. Their carriages reached me weakened and indistinct, and leaning my forehead against the cool glass, I looked over at the dark house where she lived.
I may have stood there for an hour, seeing nothing but the brown-clad figure cast by my imagination, touched discreetly by the lamplight at the curved neck, and the hand upon the railings and at the border below the dress. এখানেও কিন্তু ডিনার বলতে দুপুরের খাদ্য বোঝানো হয়েছে। আমি যখন দুপুরের খাবার খেতে এলাম তখন পর্যন্ত আমার চাচা বাসায় ফিরেননি, অথচ এটা ছিল সকাল বেলার কথা। আমি কিছুক্ষণ ঘড়ির পানে তাকিয়ে বসে রইলাম। যখন এর টিকটিক আওয়াজ আমার জ্বালা ধরে গেল তখন আমি কক্ষ ত্যাগ করলাম। সিঁড়ি বেয়ে গিয়ে আমি বাড়ির শেষ তলায় চলে এলাম। এই উচ্চতার সাথে শীতলতার, নির্জনতার বিষণ্ণ চারপাশ আমাকে যেন মুক্তির স্বাদ দিল। আমি গুনগুন করে গান গাইতে গাইতে এক রুম হতে অন্য রুমে ঘুরে বেড়াতে লাগলাম। সামনের জানালার পথে নিচে তাকিয়ে দেখলাম আমার বন্ধুরা নিচের রাস্তার খেলা করছে। তাদের তাদের তার স্বরে চিৎকার চেঁচামেচি আমাকে দুর্বল করে দিল আর আর আলাদা করে ফেললো ওদের থেকে। আর আমি আমার কপালটা শীতল জানালার কাছে ঠেকালাম। ম্যানগানের বোন যে বাড়িতে থাকে সেই অন্ধকার বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। আমি প্রায় অন্ধকার বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। আহ আমি প্রায় 4 ঘন্টা খানিক এখানে এখানে দাঁড়িয়ে রইলাম। বাদামি কর্দম ছাড়া, নির্মিত কল্পিত এক অবয়ব ছাড়া কিছুই দেখতে পেলাম না। আর বাতির আলেক আলোকশিখা অতি সূক্ষ্মভাবে তার গণ্ডদেশ চিত্রিত করে আছে। রেলিং এ রাখা হাত পরনের দীর্ঘ পোশাকের প্রান্ত নিচে লুঠাচ্ছে। When I came downstairs again, I found Mrs. Marker sitting at the fire. She was an old garrulous woman, a pawnbroker's widow, who collected used stamps for some pious purpose. I had to endure the gossip of the tea table. The meal was prolonged beyond an hour, and still my uncle did not come. Mrs. Markle stood up to go. She was sorry she couldn't wait any longer, but it was after 8 o'clock and she did not like to be out late as the night air was bad for her. When she had gone, I began to walk up and down the room, cleansing my fast. My aunt said, বলছেন, সিঁড়ি বেয়ে যখন নিচতলায় নেমে এলাম তখন দেখতে পেলাম মিসেস মাসারি ফায়ার প্লেসের সামনে বসে আছেন। তিনি বৃদ্ধা, বেশি বকবক করেন, বন্ধকি ব্যবসাকারী একজন বিধবা। তিনি আবার বিশেষ ধর্মীয় বিষয় সামনে রেখে স্তম্ভ সংগ্রহ করেন। চায়ের টেবিলে তার আশেটে গল্প সহ্য করলাম অনেকক্ষণ। টেবিলে মিসেস মাসারি যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তিনি আর বেশি দেরি করতে পারলেন না বলে দুঃখ প্রকাশ করলেন। কিন্তু 8টার বেশি বেজে গেছে, তিনি আর দেরি করতে পারছেন না মোটেই। রাতের এই হাওয়াটা তার শরীরের জন্য খুবই খারাপ। আমি বারবার উপর নিচ করতে করতে নিজের হাতে ঘুষি মারতে থাকলাম। আমার চাচি বললেন, My aunt said, I am afraid you may put off your bazaar for this night of our Lord. আমি ভয় পাচ্ছি এই ভেবে যে তুমি আমাদের এই বিশেষ প্রার্থনার রাতে বাজারে যাচ্ছ। At 9 o'clock I heard my uncle's Lesky in the hall door. I heard him talking to himself and heard the hall stand rocking when it had received the weight of his overcoat. I could interrupt this silence. When he was midway through his dinner, I asked him to give me the money to go to the bazaar he had forgotten. রাত তখন 9টা। দরজার নক শুনতে পেলাম আমার চাচার। আমি শুনলাম তিনি নিজের মনেই কথা বলতে বলতে তার ওভারকোটটা দেয়ালে রক্ষিত আলনায় রাখলেন। আমি বুঝলাম চাচা খোশ মেজাজেই আছেন। আমি তাকে আমার বাজারে যাওয়ার ব্যাপারে টাকা দেওয়ার কথা বললাম। তিনি আসলে তা ভুলে গিয়েছিলেন। The people are in bed and after their first sleep now, he said. I did not smile. My aunt said to him energetically, Can't you give him the money and let him go? You have kept him late enough as it has. তিনি বললেন, মানুষেরা এখন তো
তাদের বিছানায় এক ঘুম দিয়ে উঠল। আমি হাসলাম না। আমার চাচি চাচাকে তাড়া দিয়ে বললেন, তুমি ওকে টাকা টাকা প্রদান করে চলে যেতে দাও না কেন? এমনিতেই ওকে যথেষ্ট দেরি করিয়ে দিয়েছো। My uncle said he was very sorry he had forgotten. আমার চাচা বললেন ভুলে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত। He said he believed in the old saying all work and no play makes Jack a dull boy. He asked me where I was going, and when I had told him a second time, he asked me did I know the Arabs farewell to his state. When I left the kitchen, he was about to recite the opening lines of the piece to my aunt. আমার চাচা বললেন ভুলে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তিনি বললেন তিনি পুরনো কিছু প্রবাদে বিশ্বাস করেন, আর তা হলো একজন বালক খেলবে আর কর্মও করবে, আর যদি সে শুধু কাজই করে না খেলে তাহলে সে জড়ো আর নিষ্প্রাণ হয়ে যাবে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কোথায় যাচ্ছি, আর যখন দ্বিতীয়বার আমি তাকে তা জানালাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি এটি জানি কিনা দ্য অ্যারবস ফেয়ারওয়েল টু হিজ স্ট্রিট। যখন আমি রান্নাঘর ত্যাগ করলাম তখন তিনি এই কবিতার শুরুর লাইনটি আমার চাচির সামনে পরিবেশন করছেন। I held a florin. I held a florin tightly in my hand as I strode down Buckingham Street towards the station. The sight of the streets thronged with buyers and glaring with gas recalled to me the purpose of my journey. I took my seat in a third class carriage of a deserted train. After an intolerable delay, the train moved out of the station slowly. It crept onward among ruinous houses and over the twinkling river. At Westland Row, the station, a crowd of people pressed to the carriage doors, but the porters moved them back, saying that it was a special train for the bazaar. I remained alone in the bear carriage. In a few minutes, the train drove up beside an improvised wooden platform. I passed out on the tube, one to the road, and saw by the lighted dial of a clock that it was 10 minutes to 10. In front of me was a large building which displayed the magical name. আমি আমি টাকা কঠি মুঠোয় শক্ত করে ধরে লম্বা লম্বা পদক্ষেপ বাকিংহাম স্ট্রিট ধরে সোজা স্টেশন অভিমুখে চললাম। পুরো রাস্তা লোকরণ্য, ক্রেতার গ্যাসের আলোকোজ্জ্বল বাতি আমার ভ্রমণের উদ্দেশ্যটি ফের স্মরণ করিয়ে দিল। আমি ট্রেনের তৃতীয় শ্রেণীর একটি কামরায় উঠে বসলাম। অসহনীয় ছিল ট্রেনের বিলম্ব করার বিষয়টি। বিলম্ব শেষে ট্রেনটি ধীর গতিতে যাত্রা করলো। ট্রেনটি ক্ষয়ে যাওয়া পুরনো বাড়িঘর আর ঢেউ ঝিলমিল নদীর ধার ঘেঁষে চলতে লাগলো। ওয়েস্টল্যান্ড স্টেশনে ট্রেন থামাতে জনতার ভিড় জোর করে তাদের মালামাল তোলার চেষ্টা করলো, কিন্তু পোর্ট্রি তাদের ঠেলে সরিয়ে দিল, জানালো এটা শুধু মেলাতে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন। আমি ট্রেনে বড়ই একাকী বোধ করতে লাগলাম। কয়েক মিনিট পরে ট্রেনটি একটি অস্থায়ী একটি কাঠের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমি দ্রুত রাস্তায় বের হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম 10টা বেজে 10 মিনিট। আমার সামনে বিশাল একটা দালান, তার সামনে জাদুবিদ্যার মতো জ্বলজ্বল করছে আরাবি নামটি। I could not find any sixpenny entrance, and fearing that the bazaar would be closed, I passed in quickly through a turnstile, handing a shilling to a weary-looking man. I found myself in a big hall, guarded at half its height by a gallery. Nearly all the stalls were closed, and the greater part of the hall was in darkness. I recognized a silence like that which pervades a church after a service. I walked into the center of the bazaar timidly.
A few people were gathered about the stalls which were still up open. Before a certain hour which the words cave sentient were written in colored lamps. Two men were counting money on a silver. I listened to the whole of the coins. বলছেন, আমি ৬ পেনি প্রদান করে প্রবেশ করার কোনো প্রবেশ পথ খুঁজে পেলাম না। সবেই লক্ষ্য করলাম মেলা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আমি দ্রুত পাহারাদার লোকটির হাতে একটা সিলিং প্রদান করে দরজা ঠেলে ঢুকে পড়লাম। আমি নিজেকে একটা হল ঘরের মাঝে নিয়ে এলাম। দেখলাম হলটিকে এর চেয়ে কিছু কম উচ্চতার বাউন্ডারি দ্বারা ঘিরে রাখা হয়েছে। মেলার অধিকাংশ স্টলগুলোই বন্ধ, হলঘরের বেশিরভাগটাই অন্ধকারাচ্ছন্ন। আমি অনুভব করলাম উপাসনালয়ে প্রার্থনা শেষে যেমন নীরবতা বিরাজ করে তেমন নীরবতা চারপাশে। আমি ভীরু পদক্ষেপ মেলার মধ্যখানে হাঁটতে লাগলাম। অনেকগুলো লোক জড়ো হয়েছে তখনও খোলা এমন একটি স্টলে। একটি পর্দা ঝোলানো সামনে, রঙিন বাতির আলোকে ফেলে লেখা ক্যাফে স্ট্যান্ড। দুটো লোক একটি ট্রেতে পয়সা গুনছে। একটি ট্রেনে আমি ধাতব মুদ্রার পতনের আওয়াজ শুনতে পাচ্ছি। Remembering with difficulty why I had come, I went over to one of the stalls and examined porcelain vases and flawed tea sets. At the door of the stall, a young lady was talking and laughing with two young gentlemen. I remarked their English accents and listened vaguely to their conversation. খুবই কষ্ট করে স্মরণ করতে হচ্ছে আমি কেন এখানে এসেছি। এটা ছেড়ে ছেড়ে আমি অন্য একটি স্টলে গিয়ে পোর্সেলিনের একটি ফুলের টব এবং ফুল লতা পাতা অঙ্কিত একটি টি সেট মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। স্টলের দরজার একজন যুবতী দুটো যুবকের সাথে কথা বলছিল আর হাসছিল। আমি তাদের কথাবার্তা অস্পষ্ট শুনতে পাচ্ছিলাম। Oh, I never said such a thing. ও আমি কখনো এটা সম্পর্কে বলিনি। ও বাট ইউ ডিড। ও কিন্তু তুমি এটাই বলেছো। ও বাট আই ডিডেন্ট। ওহ কিন্তু আমি তা বলিনি। ডিডেন্ট শি সে দ্যাট? সে কি তা বলেনি? ইয়েস আই হিয়ার্ড হার। হ্যাঁ আমি যুবতীর কথা শুনেছি। ও দেয়ার ইজ আ ফিফ। ও তাহলে এটা ফিফ। চলুন ফিফ কি আমরা পরে জানবো। Observing me, the young lady came over and asked me, did I wish to buy anything? The tone of her voice was not encouraging. She seemed to have spoken to me out of a sense of duty. I looked humbly at the great jars that stood like stone guards at either side of the dark entrance to the stall and murmured. আমি লক্ষ্য করলাম আমি লক্ষ্য করলাম যে যুবতী এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো কিছু ক্রয় করতে চাই কিনা। তার গলার স্বরটি মোটেই আগ্রহী সঞ্চারকারী ছিল না। সে আমাকে দায়সারা ভাবে জিজ্ঞেস করলো, মোট কথা এমন ভাবে যেন তা তার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি পূর্ব পাশে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা একটা বিশাল পাত্রের দিকে তাকালাম। দেখলাম অপর পাশটা তার গাঢ় অন্ধকারে ঢাকা। বিড় বিড় করে বললাম, নো থ্যাংক ইউ। No, না অনেক ধন্যবাদ। The young lady changed the position of one of the vases and went back to the two young men. They began to talk of same subject. Once or twice the young lady glanced at me over her shoulder. যুবতী ফুলের টব হতে সরে গিয়ে আবার দুই যুবার সাথে খোশ গল্পে রত হলো। তারা ফের একই বিষয় নিয়ে আলাপ চালাতে লাগলো। একবার কি দুবার যুবতী ঘাড় কাত করে আমার দিকে তাকালো। I lingered before her stall, though I knew my stay was useless, to make my interest in her worries seem the more real. Then I turned away slowly and walked down the middle of the bazaar. I allowed the 2 pennies to fall against the sixpence in my pocket. I heard a voice call from one end of the gallery that the light was out. The upper part of the hall was now completely dark. Gazing off into the darkness, I saw myself as a creature driven and guided by vanity, and my eyes
burnt with anguish and anger. আমি কিছুক্ষণ যুবতীর স্টলের সামনে অপেক্ষা করার পর ভাবলাম এখানে আমার দাঁড়িয়ে থাকাটা একেবারেই অর্থহীন। তার স্টলের ওই বস্তুটির প্রতিটিই ছিল আমার প্রধান আকর্ষণ। আমি দ্রুত পাশ ফিরে ধীরে পায়ে মেলার মাঝখানে চলে এলাম। আমি দুটো পেনি ফেলে দেওয়ার বিপরীতে 6 পেনি পকেট থাকাটা গ্রহণযোগ্য বলে মানলাম। আমি গ্যালারিগুলোর বাতি বন্ধ হয়ে যাওয়া ঘোষণা শুনতে পেলাম। হলের উপরের অংশটা তখন পুরোপুরি অন্ধকার। উপরের অন্ধকারের পানে তাকিয়ে আমার নিজেকে চলিষ্ঠ এক হাস্যকর জীব বলে মনে হলো, আর চোখ দুটির অসহ্য যন্ত্রণায় দগ্ধ হতে লাগলাম। তো আজ এই পর্যন্ত। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। তবে একটা কথা বলে রাখি, আপনার যারা লেখালেখি, কবিতা বা প্রবন্ধ, প্রোজ, ইংলিশে লেখালেখি করা অভ্যাস, তারা চাইলে লিখে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি আমার ইমেল দিয়ে দেবো। সেখানে আপনি ইমেল করলে আপনাদের লেখাগুলো আমাদের ওয়েবসাইটে আছে, ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ ডেপ্ট অর্থাৎ ডিপার্টমেন্টের সংক্ষিপ্ত রূপ ইংলিশ ডেপ্ট 24blogspot.com, এখানে পাবলিশ করব। তো আপনারা লিখতে থাকুন আপনাদের পাঠাতে থাকুন আপনাদের সেরা লেখাটি আমাদের মাধ্যমে, তো আমাদের কাছে। তো আজ এই পর্যন্ত। অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।